তিনটে বিশেষ জিনিসের খোঁজ, দুটো বিশেষ ইঙ্গিত, এবং সেই থেকেই বোঝা যাচ্ছে যে এবার কিন্তু ইডি এক বড় সড়ো অপারেশনে নেমেছে এবং যাতে যাতে করে কিন্তু অনেক প্রভাবশালীর ঘুমটা উঠতে চলেছে। কেন বলা হচ্ছে? সকাল থেকেই দিকে দিকে ছড়িয়ে পড়েছে ইডির টিম, কিন্তু আজকে যেরকম দুটি ঘটনা ঘটলো এরকম ঘটনা কিন্তু আগে ঘটতে দেখা যায়নি। ফলে খুব স্বাভাবিকভাবেই বাড়ছে জল্পনা। বোঝাই যাচ্ছে যে দ্বিতীয় কোনো এক বাকিবুড়ের সন্ধান পেয়ে গেছে এবং এই গাঁটটি পেরোলে কিন্তু আগামী দিনে যে ইডির তদন্ত বাংলা জুড়ে চলছে সেখানে কিন্তু বড় সড়ো একটা ব্রেক থ্রু অবশ্যই করে মিলতে চলেছে। ফলে চারিদিকেই কিন্তু চূড়ান্ত তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে এবং ইডির অ্যাক্টিভিটি নিয়ে কিন্তু একাধিক জল্পনা ছড়াচ্ছে। কি হয়েছে আজকে পুরোটা ব্যাখ্যা করে শোনাবো আপনাদের সামনে, শেষ অবধি শুনুন এই প্রতিবেদন। নমস্কার প্রিয় বন্ধু, মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, কাক ভরে মোটামুটি এখনও শীতের আমেজ রয়েছে, সকলের ঘুম ভাঙেনি। 7টা নাগাদই কিন্তু ইডির টিম বেরিয়ে পড়ে শহর জুড়ে বিভিন্ন জায়গায় তল্লাশি করতে এবং শেষ খবর পাওয়া অবধি মোটামুটি 8 থেকে 10টি জায়গার কথা শোনা যাচ্ছে যেখানে নাকি এই ইডির অপারেশন চলছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো সল্টলেকের আইবি ব্লক, পার্ক স্ট্রিট, রাসেল স্ট্রিট, বাগুইয়াটি, কৈখালি, একাধিক জায়গায় ইডি কিন্তু তল্লাশি চালাচ্ছে। এবার প্রশ্নটা উঠতে পারে যে তল্লাশিটা চলছে কিসের আর কাদের বাড়িতে যাচ্ছে? কোনো রাঘব বোয়াল কি? দেখুন, এই দুর্নীতির তদন্তে রাঘব বোয়াল বলতে দুটো পারসেপশন আছে। একটা সাধারণ মানুষের পারসেপশন আছে, একটা ইডি আধিকারিকদের পারসেপশন আছে। কীরকম এই জায়গাটা একটু ক্লিয়ার করার দরকার আছে। তবে ইডির যে মুভটা সেটা কিন্তু আপনাদের কাছে ক্লিয়ার হবে কেন এটাকে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা মুভ বলা হচ্ছে। দেখুন, সাধারণ মানুষের কাছে পারসেপশন যেটা হচ্ছে, রাঘব বোয়াল মানে হচ্ছেন তারাই যারা হচ্ছেন প্রশাসনিক জায়গায় শীর্ষে বসে রয়েছেন বা রাজনৈতিক ক্ষমতার শীর্ষে বসে রয়েছেন এবং তাদের অঙ্গুলি হেলনই সমস্ত কিছুটা হয়েছে যতক্ষণ পর্যন্ত না তাদেরকে ধরা হচ্ছে। এই মুভমেন্ট, এই ইডির অ্যাক্টিভিটি কোনো কিছু নিয়ে কোনো কিছু সাধারণ মানুষের এসে যায় না। তারা ওই ফেরেববাজগুলোর জেল হাজত দেখতে চায়, যেটা একদিক থেকে একদমই ঠিক। যারা দুর্নীতির বিরুদ্ধে লড়ছেন, যাদের অঙ্গুলি হেলনে সবটা হয়েছে, তারা জেলে যাবে, এটা সাধারণ মানুষের প্রত্যাশা বাড়ছে। এই নিয়ে নতুন করে বলার কিছু নেই। কিন্তু মুশকিলটা হচ্ছে তদন্ত করতে গিয়ে দেখা যাচ্ছে যে এই যে রাঘব বোয়ালগুলো বসে আছে, যেগুলো সাধারণ মানুষ যাদেরকে রাঘব বোয়াল বলে চিহ্নিত করছে, আসলে তারা অনেকটা নিশ্চিন্তে বসে আছে এবং বুক ফুলিয়ে সব সময় 10 পয়সার দুর্নীতি করে নিয়ে এই গল্পটা সাধারণ মানুষকে শুনিয়ে যেতে পারে। তার একটাই কারণ, এরা বিভিন্ন পকেট ক্রিয়েট করেছে যেখানে অ্যাকচুয়ালি ওই কুবেরের খাজানাটা ঢোকানো আছে। ফলে সেইখান থেকে দুটো জিনিস, এক, সরাসরি এদের কোনো যোগ নেই। যদি এই ধরনের কেউ ধরা পড়ে তাহলে বলা হবে যে আমার সঙ্গে কোনো যোগ নেই, পার্টির সঙ্গে কোনো যোগ নেই, এইভাবে ফাঁসানো হচ্ছে, রাজনৈতিক চক্রান্ত। এবং একটা কুবেরের খাজানা যদি চলে যায়, যাক, বাকিগুলো তো আমার সেফ আছে, আমার সেখান থেকে যা তোলার তোলা হয়ে যাবে। ফলে ইডি যে তদন্তটা করছে বা যেভাবে এখন তদন্তের গতি প্রকৃতি এরোচ্ছে, ওই কুবেরের খাজানা এবং যতগুলো পকেট আছে সবগুলোকে লোকেট করা। সেই লোকেট করে সেই কুবেরের খাজানাগুলোকে যখন ধরা হবে, একদিকে ছটপটানি বাড়বে, 2 নম্বর এতগুলো জায়গা যখন যোগসাযোগ হবে তখন কিন্তু সেই জায়গা থেকে মেন মাথার দিকে পয়েন্ট করাটা অনেকটা ইজি হয়ে যাবে। এই কথাটা ব্যাখ্যা করলাম এই কারণেই, কেননা আজকে যে নামগুলো রয়েছে সেখানে দুটি নাম অন্তত আপনাদের বলবো, সেটা খুব ইম্পর্টেন্ট, এবং তৃতীয় আরেকটি নাম আসছে যেটা রহস্য অনেক বাড়িয়ে দিচ্ছে। প্রথম নামটি কি? প্রথম নামটি হচ্ছে বিশ্বজিৎ দাস। কে এই বিশ্বজিৎ দাস? তিনি হচ্ছেন শঙ্কর আড্ডোর ম্যানেজার। কে শঙ্কর আড্ডো? নতুন করে পরিচয় দেওয়ার দরকার নেই। জ্যোতিপ্রিয় মল্লিক যখন ধরা পড়েছিল, যে চিঠি পাঠিয়েছিল মেয়ের হাতে, সেখানে ডাকুর কথা বলা হয়েছিল, সেই ডাকুর কথা থেকেই শঙ্কর আড্ডোকে খুঁজে পাওয়া যায় এবং এই শঙ্কর আড্ডোর মাধ্যমে বিদেশে বিপুল পরিমাণ টাকা পাচার করে দেওয়া হয়েছে, হাওয়ালার মাধ্যমে টাকা পাচার করে দেওয়া হয়েছে। তার মধ্যে অন্তত বালু মল্লিকেরই অন্তত 10 থেকে 20,000 টাকা সম্পত্তি সেখানে রয়েছে, এমনটা এর আগে দাবি করা হয়েছিল। কিন্তু এই শঙ্কর আড্ডোর যে যত কোম্পানি, 90টার কাছাকাছি ফরেক্স কোম্পানি খোঁজা গেছে, সেইখান থেকে দেখা যাচ্ছে আরও প্রচুর প্রভাবশালীর প্রচুর টাকা কিন্তু লেনদেন হয়েছে, কিন্তু লিঙ্কটা খুঁজে পাওয়া যাচ্ছিল না। সেই লিঙ্ক খুঁজতে খুঁজতেই কিন্তু এই বিশ্বজিৎ দাসের খোঁজটা পাওয়া গেছে এবং যখন এই বিশ্বজিৎ দাসের বাড়িতে ইডির টিম প্রথমে পৌঁছয়, তো প্রথমে বাড়ির কেউ একজন মহিলা খুলে দেন দরজা এবং বলেন যে বাড়িতে নেই। সাথে সাথে বিশ্বজিৎ দাসকে ফোনে কন্ট্যাক্ট করা হয় এবং তারপর সার্চ ওয়ারেন্ট দেখিয়ে তার বাড়িতে সার্চ অপারেশন শুরু হয়।
হঠাৎ বেলার দিকে, মানে তখন মোটামুটি ধরুন 10:30 বাজছে, দেখা যায় যে রেশন দুর্নীতিতে ইডির যে দুজন আধিকারিক পুরো ব্যাপারটাকে দেখছেন, সেই দুই শীর্ষ আধিকারিক ছুটে চলে আসেন বিশ্বজিৎ দাসের বাড়িতে এবং সেইখান থেকেই জল্পনা বাড়তে শুরু করে তাহলে কি একটা বড় কিছু ব্রেক থ্রু পাওয়া গেছে। এবং তারপর জল্পনাটা আরও বাড়ে আরেকটা কারণে, যে মুহূর্তে তারা সেখানে ঢুকে গেলেন সেখানে দেখা যাচ্ছে ডিডির পুলিশও পৌঁছে গেছে। বিধাননগর পুলিশ পৌঁছে গিয়ে রীতিমতো চোটপাট করা হচ্ছে ইডি আধিকারিকদের উপরে। স্থানীয় থানাকে কেন আপনারা জানাননি, কেন তাদেরকে না জানিয়ে আপনারা সার্চ অপারেশনে এসছেন, অর্থাৎ ব্যাপারটা খুব ঘেঁটে গেছে, খবর তো দেওয়া যায়নি, বিশ্বজিৎ দাস তো বাড়িতেই আছে, এবার প্রবলেমটা তো হয়ে যাবে, সেরকম কোনো ইঙ্গিত নাকি। কিন্তু এই ইডির দুজন শীর্ষ আধিকারিক যেভাবে সেখানে ছুটে এলেন এবং তার পাশাপাশি সেখানে পুলিশ সাথে সাথে ছুটে এলো, এসে একদম ইডির উপরে এই চোটপাট, বিশ্বজিৎ দাস নিয়ে কিন্তু রহস্য বাড়াচ্ছে। এরপর আরেকটি ইনসিডেন্ট হয়েছে, সেই ইনসিডেন্টটাও কিন্তু খুব ইন্টারেস্টিং হয়েছে। সেটা হচ্ছে যে এই ঘটনাটা ঘটেছে বাগুইয়াটিতে। বাগুইয়াটির এক ব্যবসায়ী হানিস তসরিওয়াল, তার বাড়িতে পৌঁছে গেছে ইডি। তিনি একটি আবাসনে থাকেন এবং সেই আবাসনে পৌঁছে যাওয়ার পরই যেটা মজার কাণ্ড হয়েছে, তিনি 7 তলা থেকে তার দুটো মোবাইল আছে, দুটি ছুঁড়ে ফেলে দিয়েছেন। একদম তৃণমূলের পেটেন্ট স্টাইল বলা যেতে পারে। ওই জীবনকৃষ্ণ সাহা তৃণমূলের এমএলএ করেছিল, পুকুরে ছুঁড়ে ফেলে দিয়েছিল, ভেবেছিল বেঁচে যাবে, ঠিক সেই স্টাইলেই দুটো মোবাইলকে ছুঁড়ে ফেলে দেয়, যেটা পাশের বাড়ির ছাদে গিয়ে পড়ে, ভেঙে যায় এবং একটি মোবাইলের পিছনে 500 টাকার একটি নোটও ছিল। যাই হোক, ইডি তো একদম প্রথমেই তাহলে খাজানা পেয়ে গেছে, ইঙ্গিত ওখানেই যে এই মোবাইলে তাহলে এমন কিছু তথ্য আছে যে তথ্যের ভিত্তিতে অনেক কিছু পোল খুলে যাবে। ফলে ইমিডিয়েটলি দুটো মোবাইলকেই কিন্তু সিজ করা হয় এবং ইডি সেটা নিয়ে ফার্দার ইনভেস্টিগেশন চালাচ্ছে। এরপর আরেকটা জায়গায় যেখানে ইডিখানা হয়েছে সেটাও খুব ইন্টারেস্টিং, কেননা বাকি যে সেগমেন্টগুলোতে যেসব ব্যবসায়ীর বাড়িতে যাওয়া হয়েছে সেগুলো ম্যাক্সিমামই হচ্ছে দুটো জায়গায় তাদের তদন্ত হচ্ছে। একটা হচ্ছে আমদানি রপ্তানি, একটা হচ্ছে ফরেন এক্সচেঞ্জ। যে দুটোই কিন্তু শঙ্কর আড্ডোর যে ব্যবসা ছিল তার সঙ্গে মেলে, রেশন দুর্নীতির টাকাটা যেখান দিয়ে পাচার হয়েছিল সেই জায়গাটা মেলে। ফলে বাকি সব জায়গাতেই এই সংক্রান্তই সার্চ হচ্ছে, কুবেরের খাজানার খোঁজ চলছে এবং এর সঙ্গে কোন কোন প্রভাবশালী যুক্ত আছে, কারা সরাসরি করিয়েছে, কারা ঘুরপথে করিয়েছে, কারা মাঝখানে দালাল ছিল, সেই সমস্ত কিছু হচ্ছে। কিন্তু এর মাঝখানে আরেকটা ব্যবসায়ীর বাড়িতে সার্চ হচ্ছে, জানা যাচ্ছে না কী কারণে, কিন্তু নিউ আলিপুরে ব্যবসায়ীর নাম হচ্ছে সুনীল কায়ান। এই ব্যবসায়ী সুনীল কায়ান, ইনি স্টক এক্সচেঞ্জের সঙ্গে যুক্ত আছেন। দেখুন, বাকিগুলো সব হচ্ছে আমদানি রপ্তানি এবং ফরেন এক্সচেঞ্জ, বিদেশে টাকা পাচার বা টাকা বিনিময়। এই সুনীল কায়ান হচ্ছে স্টক এক্সচেঞ্জ, স্টকে ইনি ব্যবসা করেন। এখন এখানেই প্রশ্নটা জাগছে যে এতদিন যে ব্যবসাগুলো দেখা যাচ্ছিল বিভিন্ন দুর্নীতিতে, যেসব ব্যবসায়ীদের বাড়িতে যাচ্ছিল ইডি, সেখানে স্টক এক্সচেঞ্জের তো কোনো রকম কোনো সম্পর্ক নেই। কিন্তু সাম্প্রতিককালে একটা ব্রেক থ্রু এসছে, আপনারা যদি ভালো করে পর্যবেক্ষণ করে থাকেন সেটা দেখবেন। কলকাতায় একটা কোম্পানিতে ইডি সার্চ অপারেশন করেছিল যেখানে ডুবিয়াস ট্রানজ্যাকশন হয়েছে বলে জানিয়েছিল। সেই ডুবিয়াস ট্রানজ্যাকশন যে হয়েছিল তা সেই কোম্পানির সিওও জেলে আছে, জেল থেকে আপাতত সে একটা নিরাপদ আশ্রয়ে চলে গেছে, হাসপাতালে গিয়ে আছে, কি শরীর খারাপ কেউ জানে না। এখন সাম্প্রতিককালে সেই কোম্পানির যে সিইও আছে, সেই সিইও একটা সংবাদ মাধ্যমে ইন্টারভিউ দিয়েছে, যে ইন্টারভিউটা অবশ্য অনেকেই বলছেন ছেলে ভোলানো, লোক দেখানো, আইওয়াস, এমন এমন ললিপপ কোশ্চেন দেওয়া হয়েছে খোকাবাবু সেগুলো চুষতে চুষতে খুব সুন্দর করে দিয়েছে। সাংবাদিক একবারও এমন কোনো প্রশ্ন করেনি যাতে অস্বস্তি হতে পারে, মনে হচ্ছে অস্বস্তিকর প্রশ্ন, কিন্তু বলার সুযোগ করে দেওয়া হচ্ছে। যাই হোক, সেই সব বলতে কি সেই কোম্পানি সম্বন্ধেও সেই ব্যক্তি কথা বলেন, কোম্পানির সিইও কথা বলেন এবং সেখানে বলেন যে তাদের যে কোম্পানির বিজনেস ছিল সেই বিজনেসের প্রাথমিক ব্যাপারটা ছিল কনসালটেন্সি। একটা ভুয়ো এমবিএ ডিগ্রি আছে বলে জানা যায়, সেই এমবিএ ডিগ্রি ধরেই কিনা জানি না, একটা কনসালটেন্সি হতো। তারপর হঠাৎ করে স্টক এক্সচেঞ্জ ব্যবসা শুরু করে, স্টক এক্সচেঞ্জ ব্যবসা শুরু করে এবং তারপর মিনারেল ওয়াটারের ব্যবসা হয়। এখন দেখুন, ওই ফেলুদার মতো কথা ধার নিয়ে বলতে হয়, বিড়ালের ব চশমার তালবস্য খাসজারু হয়ে গেল, কি হলো কেউ বুঝলো না। কোথায় কনসালটেন্সি, কোথায় স্টক এক্সচেঞ্জ আর কোথায় মিনারেল ওয়াটার, কারোর সঙ্গে কারোর লিঙ্ক আপ নেই। মানে আমি রাগবিও খেলতে পারি, আমি বিরিয়ানিও রাখতে পারি, আমি চাঁদেও যেতে পারি, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, সেইখানেই ফার্স্ট স্টক এক্সচেঞ্জ কথাটা শোনা যায়
এবং তারপর এই স্টক এক্সচেঞ্জ সংক্রান্ত ব্যবসায়ীর বাড়িতে ইডির হানা হয়ে গেল। কোথাও কি দুয়ে দুয়ে চার হচ্ছে? কোথাও কি দুয়ে দুয়ে চার হচ্ছে? সেই প্রশ্নটা কিন্তু জাগতে শুরু করে দিয়েছে। অর্থাৎ সেট আপ করতে গিয়ে, মেকআপ করতে গিয়ে, কিছু একটা বলতে গিয়ে এমন কিছু তথ্য দিয়ে দিয়েছে যেখান থেকেই এইটা এই বড় ক্লু চলে এসছে। আবার অনেকে বলছে না, এরকম কোনো ব্যাপার নয়, 10,000 পাতার নথি সেটা আদালতের কাছে জমা পড়েছে, অ্যানালিসিস হয়েছে, ইডি সেটা অলরেডি অ্যানালিসিস করে রিপোর্ট বানিয়েছে এবং সেইখান থেকেই তার যে ডেটা অ্যানালিসিস তার ভিত্তিতেই কিন্তু স্টক এক্সচেঞ্জের ব্যাপারটা আগেই ক্লিয়ার হয়ে গেছে। এবং এই দিকটাই হানা যে কোনো দিন যে কোনো মুহূর্তে হতে পারতো, সেটা সেটা বুঝতে পেরেই ব্যাপারটাকে মেক ওভার করার জন্য আগে থেকেই ব্যাপারটা বলে দেওয়া হয়েছে। কেননা সেই সেই যে কোম্পানিটি রয়েছে, সেই কোম্পানির যে কি ব্যবসা আছে এই নিয়ে আদালতও প্রশ্ন তুলে দিয়েছিল। জাস্টিস অমৃতা সিনহা বলেছিলেন, পিন টু এলিফ্যান্ট এনিথিং, কেউ জানে না কি ব্যবসা, সেটার ক্ল্যারিফিকেশনই অনেক কিছু কথা হয়েছে। আর এই স্টক এক্সচেঞ্জের ব্যাপারটা সেইখানে কি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে, বোঝা যাবে দিনের শেষে। কিন্তু সকাল থেকেই মোটামুটি কুয়াশার চাদর ভেদ করে ইডির বিভিন্ন টিম বিভিন্ন জায়গায় যেভাবে ঝাঁপিয়ে পড়লো এবং প্রত্যেক জায়গায় যেভাবে পুলিশ ছুটে এলো কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে ব্যাপার নিয়ে, জল্পনা কিন্তু বাড়ছে। মনে হচ্ছে ডিলটা বোধহয় এবার ঠিক জায়গায় লেগেছে। আপনারা কি বলবেন ইডির এই অপারেশন নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।